আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এবং এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটা ম্যাথ প্রবলেম সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ম্যাথ প্রবলেমটা আমরা নিয়েছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা থেকে এবং সেকেন্ড কোশ্চেনটা নেওয়া হয়েছে এইচএসসি রসায়নের দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন থেকে। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে চিত্রে একটি কার্যচক্র দেখানো হয়েছে। এখানে T1 এর মান দেওয়া আছে 427 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান দেওয়া আছে 223 ডিগ্রি সেলসিয়াস, V2 এর মানটা হলো 7V1। এখানে কার্যনির্বাহক বস্তু হিসাবে 20 গ্রাম হিলিয়াম গ্যাস নেওয়া হয়েছে। এখানে একটা কার্নো সাইকেল দেখানো হয়েছে। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে P1, V1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে P2, V2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে P3, V3, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে P4, V4। আমাদের প্রথম প্রশ্ন বলেছে ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ 2100 জুল হলে বর্ধিত তাপ কত? আমাদের সেকেন্ড প্রশ্ন বলেছে যে ইঞ্জিন দ্বারা এ বি অংশের কৃত কাজ বি সি অংশের কৃত কাজ অপেক্ষা বেশি, গাণিতিকভাবে নির্ণয় করো। এখন আমরা প্রথম প্রশ্নটা সলভ করব। প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে গৃহীত তাপ 2100 হলে বর্ধিত তাপ কত। যেহেতু এটা কার্নো চক্র, তাই কার্নো প্রত্যাগামী চক্রের ক্ষেত্রে আমরা জানি Q1/T1 equal to Q2/T2। Q1 টা হলো গৃহীত তাপ, Q2 টা হলো বর্ধিত তাপ। Q1 এর মান দেওয়া আছে 427 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান আমাদের এখানে দেওয়া আছে 223 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এই ভ্যালুগুলো এই পাশে লিখে নিব। আমাদের দেওয়া আছে গৃহীত তাপ Q1 equal to 2100 জুল, বর্ধিত তাপ Q2 equal to what? আমাদেরকে T1 এর মান দিয়ে রেখেছে 427 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে নিতে হবে। আমরা জানি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে আমাদেরকে 273 দ্বারা যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 427 প্লাস 273। এককটা কি হবে? এককটা হবে কেলভিনে। আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা পাবো 7 আর 3 10 এর 0, হাতে থাকে 1, 7 আর 2 9, 9 এর একে 10 এর 0, হাতে থাকে 1, 4 আর 2 6 আর 1 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের T2 এর মান বসাতে হবে। এখানে T2 এর মান আমাদের দেওয়া আছে 223 ডিগ্রি সেলসিয়াস। আমাদের তো ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। আমরা জানি ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে প্রকাশ করতে চাই তাহলে 273 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 223 প্লাস 273 কেলভিন। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 3 6, 7 8 2 9, 2 2 4, এটা হলো আমাদের কেলভিনে। আশা করি তোমরা এই ভ্যালুগুলো বুঝতে পেরেছো। এখন আমরা এটা সূত্রে ইনপুট দেওয়ার চেষ্টা করব। আমাদের Q1 এর মানটা বলা আছে 2100 জুল, Q1 এর মান বলা আছে 700, Q2 এর মান আমাদেরকে বের করতে হবে, T2
কিউটুর মান 496। আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু কিউটুর মানটা পেয়ে যাব। কিউ2 ইকুয়াল টু 2100 গুণ 496 ডিভাইডেড বাই 700। তাহলে আমাদের এখানে আসছে 1488 জুল। আশা করি প্রথম ম্যাথ প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেম বলেছে ইঞ্জিন দ্বারা এবি অংশের কৃতকাজ বিসি অংশের কৃতকাজ অপেক্ষা বেশি, গাণিতিকভাবে নির্ণয় করো। এখানে তোমরা একটা কার্যচক্র দেখতে পাচ্ছ, এখানে এবি অংশটা সমষ্ণ প্রসারণকে নির্দেশ করছে। এবি অংশ সমষ্ণ প্রসারণকে নির্দেশ করছে। বিসি অংশ রুদ্ধতাপীয় প্রসারণকে নির্দেশ করছে। আমাদেরকে বলেছে যে এবি অংশের কৃতকাজ এবং বিসি অংশের কৃতকাজ অপেক্ষা বেশি। এবি অংশের যে কৃতকাজটা বের হবে সেটা বিসি অংশের কৃতকাজ থেকে বেশি হবে। এবিটা সমষ্ণ প্রক্রিয়া, বিসিটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ নির্ণয়ের সূত্র WAB equal to nRT ln V2 by V1। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয়ের সূত্র WAB equal to nRT ln V2 by V1। এখানে T বলতে এই যে T1 কে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি n এর মান বের করার জন্য আমাদের এখানে লাগবে W by m আর T ln V2 by V1। আমাদেরকে W মান এখানে দিয়ে রেখেছে। দেখো এখানে কার্যনির্বাহক বস্তু হিসাবে 20 গ্রাম হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমাদের 20 গ্রামটা হলো W এর মান, আর হিলিয়ামের আণবিক ভর, হিলিয়াম এর আণবিক ভর হলো 4। হিলিয়ামের আণবিক ভর কত? 4 গ্রাম পার মোল। আমরা আর এর মানটা বসাবো এসআই এককে। এসআই এককে আর এর মান 8.314। টেম্পারেচার 427 ডিগ্রি সেলসিয়াস। 427 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেই তাহলে পাবো 700 লন V2 বাই V1। V2 এর মান আমাদের দেওয়া আছে 7V1। আমরা V2 এর জায়গায় যদি 7V1 বসাই এবং দেখো V2 বাই V1, V2 এর জায়গায় যদি আমরা 7V1 বসাই এবং V1 এর জায়গায় যদি V1 বসাই তাহলে উপরে নিচে V1 V1 ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের এখানে থাকবে ln 7। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে অ্যানসার পাবো। আমাদের এখানে আসছে 56,625। 56,624 56,624.3 জুল। আশা করি তোমরা এই অংশে কৃতকাজটা বুঝতে পেরেছ। এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা বের করব, অর্থাৎ বিসি অংশের কৃতকাজ। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ nR গামা মাইনাস 1 T1 মাইনাস T2।
nr gamma minus 1 nr by gamma minus 1 into t1 minus t2 n এর মান আমরা পেয়েছি কিন্তু 20/4 এইটাই হলো আমাদের n এর মান। इसके যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো 5 অর্থাৎ 5 মোল গ্যাস এখানে ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস জানতে হবে, সেটা হলো গামা। এখানে যে গ্যাসটা দেওয়া আছে সেই গ্যাসটা হলো হিলিয়াম গ্যাস। আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাস প্রকৃতিতে এক পরমাণু গ্যাস হিসেবে থাকে, অর্থাৎ এই গ্যাসগুলো প্রকৃতিতে এক পরমাণু গ্যাস হিসেবে থাকে। এই এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার একটা মান রয়েছে, সেই মানটা হলো 1.67। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? 1.67। এটা আমরা গামার মান বসিয়ে দিব। এখানে আর যে ভ্যালুটা লাগবে সেটা হলো T2। আমরা এখানে উদ্দীপকে বলা আছে T2টা হলো 223 ডিগ্রি সেলসিয়াস। 223 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেই তাহলে 223 এর সাথে আমাদের 273 যোগ করতে হবে। 223 এর সাথে যখন আমরা 273 কে যোগ করব তখন আমরা পাবো 496। কত পাবো দেখো, 496। আমরা কিন্তু এটা ক নাম্বারে করেছিলাম, 3 6 7 9 2 4 496 আমরা পেয়েছিলাম। আমরা n n ইকুয়াল টু আমরা জানি w ভাগ m, n ইকুয়াল টু w ভাগ m। w টা হলো গ্রাম এককে ভর, m টা হলো মোলার ভর বা আণবিক ভর। এখানে w এর মান তুমি যদি কেজিতে দিয়ে বসাও তাহলে মোলার ভরকে তোমাকে কেজি পার মোলে নিতে হবে, কারণ উপর নিচে যদি কেজি কেজি কাটা যায় তাহলে দিন শেষে থাকে তোমাদের মোল। আর তুমি w কে যদি গ্রাম এককে নিতে চাও তাহলে m কে নিতে হবে গ্রাম পার মোল। গ্রাম গ্রাম উপর নিচে কাটা যায় এবং দিন শেষে থাকে আমাদের মোল এককটা। সুতরাং এইভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তোমরা যদি এটাকে কেজিতে নাও, এই কার্যনির্বাহক বস্তু 20 গ্রামকে যদি তুমি কেজিতে নাও, তোমাদের যে মোলার ভর বা আণবিক ভর পাওয়া যায় ওইটাকে তোমাদের কেজি পার মোলে নিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা ভ্যালুগুলো বসানোর চেষ্টা করব। আমরা মোল সংখ্যা পেয়েছি 20/4 ইকুয়াল টু 5। আর মোলার গ্যাস কনস্ট্যান্টের মান কত? 8.314 ইনটু T1 এর মান 427 ডিগ্রি সেলসিয়াস। আমাদের তো ডিগ্রি সেলসিয়াসে বসালে হবে না, আমাদেরকে বসাতে হবে কেলভিনে। 427 কে যদি আমরা কেলভিনে নেই তাহলে 700 পাবো। এবং 223 এটা টিটোর ভ্যালু, এই 223 কে আমরা যদি কেলভিনে নেই তাহলে পাবো 496 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। যেহেতু এখানে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাস এক পরমাণু গ্যাস হিসেবে থাকে, সেই ক্ষেত্রে গামার মান 1.67 মাইনাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে যাব। আমরা ক্যালকুলেশনটা করছি। আমাদের এখানে মানটা আসছে 1265 12,657.13 জুল। এটা কিন্তু আমাদের এই যে সমষ্ণ প্রক্রিয়া অর্থাৎ এবি অংশের কৃতকাজ থেকে কম। আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে ইঞ্জিন এবি অংশের কৃতকাজ বিসি অংশের কৃতকাজ অপেক্ষা বেশি। আমাদের প্রমাণ কিন্তু ডান।
আমাদের 1 নাম্বার যে ম্যাথ প্রবলেম ফিজিক্সের তাপগতিবিদ্যা বা ফিজিক্স সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক নিয়ে সলভ করতে বলেছিল। আমরা কিন্তু থার্মোডাইনামিকটা সলভ করাটা এখন আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়নের একটা ম্যাথ প্রবলেম সমাধান করব। পরিবেশ রসায়নের ম্যাথটাতে আমাদেরকে দুইটা পাত্র দিয়েছে এবং পাত্রদ্বয়ের মাঝে একটা স্টপ ফোর্স দিয়েছে। এখানে ফার্স্ট পাত্রে মিথেন গ্যাস রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস 2 atm 1.2 লিটার। আমাদের সেকেন্ড পাত্রে রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস 1.5 atm 2 লিটার কার্বন ডাই অক্সাইড। গ্যাসদ্বয়ের ব্যাপন হারের তুলনা করো। আমরা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে জানি স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হার আর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অথবা আবার বলতে পারি যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি R is proportional to 1 by root D, অথবা আমরা আবার লিখতে পারি R is proportional to root over 1 by root over L। তাহলে আমরা R of methane equal to is proportional to 1 by মিথেনের আণবিক ভর 16। তাহলে আমরা এখানে লিখতে পারি R of methane equal to K into 1 divided by root 16। R of carbon dioxide is proportional to 1 by root 44। আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট কে নিব। তাহলে আমরা এখানে k into 1 by root over 44 এভাবে লিখতে পারি। আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ, এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ধরব। এটাকে 1 নাম্বার সমীকরণ, এটাকে 2 নাম্বার সমীকরণ ধরব। এখন আমরা 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ডিভাইডেড করে দিব। তাহলে পাবো R of methane এবং R of carbon dioxide। আমরা যদি এখানে ডিভাইড করি কে কে উভয় দিক থেকে উপর নিচে ভ্যানিশ হয়ে যাবে। আমাদের এখানে আমরা রুটের মধ্যে পাবো root 44 ভাগ 16। তাহলে R of methane divided by R of carbon dioxide, 1.65 এটাকে রুট করলে আসে। তাহলে R of methane equal to 1.65 into R of carbon dioxide, অর্থাৎ মিথেন গ্যাসের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড থেকে 1.65 গুণ বেশি। যখন এখানে স্থির তাপমাত্রা এবং স্থির চাপ থাকবে তখন এই ফর্মুলাটা কাজ করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে স্থির তাপমাত্রা এবং স্থির চাপ তখন এই অ্যানসারটা কার্যকর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথ প্রবলেমটা বলেছে খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত। আমাদেরকে দেওয়া আছে P1 equal to 2 atm, V1 equal to 1.2 liter, P2 equal to
1.5 atm, V2 ইকুয়াল টু 2 লিটার। যখন এই স্টপ কর্ডটা খুলে দেওয়া হবে তখন গ্যাস মিশ্রণের একটা চাপ হবে এবং যখন খুলে দেওয়া হবে তখন আয়তনটা দুইটা অ্যাড করতে হবে, এই আয়তন এবং এই আয়তন এই দুইটা অ্যাড করতে হবে 1.2 প্লাস 2 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 3.2 লিটার। আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে পড়েছি P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। আমরা যদি এখন মানগুলোকে বসায় দেই তাহলে পাবো 2 ইন্টু 1.2 প্লাস 1.5 ইন্টু 2 ডিভাইডেড বাই V1 প্লাস V2 হলো 3.2। এখন ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবো 2 ইন্টু 1.2 plus 1.5 into 2 divided by 3.2, 1.6875, 1.6875 এককটা কি হবে? অ্যাটমসফিয়ার বা এটিএম। আমাদেরকে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত। এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই টি এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আমাদেরকে বের করতে হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 40 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেই তাহলে পাবো 313। আমি একবার ক্যালকুলেশন দিয়ে ক্রস চেক করে নিচ্ছি। 313 কেলভিন। আমরা যে চাপটা বের করেছি এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ। আমাদেরকে প্রশ্ন করেছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের চাপ কত। আমাদেরকে এখানে দুইটা চলরাশি রয়েছে, একটা চাপ একটা হলো টেম্পারেচার। চাপ এবং টেম্পারেচার আমাদেরকে পি প্রাইমের মানটা বের করতে হবে। এমন কোন সূত্র রয়েছে যে সূত্রে চাপ এবং তাপমাত্রা এই দুইটার সম্পর্ক রয়েছে? চাপ এবং তাপমাত্রা এই দুইটার সম্পর্ক রয়েছে। আমরা গেলিসকের সূত্র যদি দেখি, গেলিসকের সূত্র হলো স্থির আয়তনে অনুগ্যাসের চাপ তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে অনুগ্যাসের চাপ টেম্পারেচারের সমানুপাতিক। স্থির আয়তন এবং স্থির মোল সংখ্যা তখন চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু কেটি, ইকুয়াল টু কেটি। কারণ এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে বসলো। এটা কি? এ হলো একটা সমানুপাতিক কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। আমরা এটাকে লিখতে পারি পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হলো আমাদের গেল-লুসাকের সূত্র। এটা আমাদের কার সূত্র? গেল-লুসাকের সূত্র। আমরা এই ফর্মুলাটা দিয়ে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের ভ্যালুটা বের করব। আমরা এখানে লিখতে পারি P বাই T ইকুয়াল টু P1 বা P ড্যাশ বাই T ড্যাশ। আমরা P এর মান পেয়েছিলাম 1.6875, T এর মান 298 কেলভিন। T ড্যাশের মান আমাদেরকে বের করতে হবে। আমাদের T ড্যাশের মান 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিন
দিয়ে প্রকাশ করি তাহলে পাবো 313। আমরা এখন এই পি প্রাইমের মানটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে 1.6875 ইন্টু 313 divided by 298 1.772 কত আসে 1.772 এটিএম। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও লেকচার এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।